বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি যদি মাত্র 5 মিনিটও থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি এমন একটি তথ্য পাবেন যা এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 30 লাখ মানুষ জানতে মরিয়া হয়ে আছেন। সেই তথ্যটি হলো গেজেট প্রকাশের পর আপনার পকেটে ঠিক কত টাকা বেশি আসবে, কোন তারিখ থেকে টাকাটা পাবেন, আর আপনার বকেয়া পাওয়ার সম্ভাবনা আসলে কতটুকু। তো দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি। গত 9 জুন 2026 মাত্র কয়েকদিন আগে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে বলেছেন, জুন মাসের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। তিনি আরও জানিয়েছেন, 2026 থেকে 2027 অর্থ বছরের শুরু থেকে অর্থাৎ 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর মানে হলো, আপনি যদি সরকারি চাকরিজীবী হন, এমপিওভুক্ত শিক্ষক হন কিংবা তাদের পরিবারের কেউ হন, তাহলে এই জুলাই মাস থেকেই আপনার জীবনে একটি বড় আর্থিক পরিবর্তনের সূচনা হতে চলেছে। চলুন প্রথমে ইতিহাসের পাতা থেকে একটু বুঝে নিই এই পে স্কেল আসলে কি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে প্রথম জাতীয় বেতন স্কেল জারি হয়। তারপর থেকে 2015 সাল পর্যন্ত মোট 8টি বেতন কাঠামো ঘোষিত হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা, কিন্তু 2015 সালের অষ্টম পে স্কেলের পর 11 বছরেরও বেশি সময় কেটে গেছে। এই দীর্ঘ সময়ে করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশীয় রাজনৈতিক অস্থিরতায় নতুন পে স্কেল বারবার পিছিয়ে গেছে। এই সময়ে সরকারি কর্মচারীরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটা যদি সংখ্যায় বলি, গত 8 বছরে তাদের বেতন বেড়েছে মাত্র 40%। অথচ এই একই সময়ে মূল্যস্ফীতি বেড়েছে 150 থেকে 200%, মানে বেতন বেড়েছে 4 গুণ কম গতিতে। এই বাস্তবতাই মূলত নবম পে স্কেলকে এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয় করে তুলেছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নতুন পে স্কেলে বেতন কত হবে? সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গত 21 জানুয়ারি 2026 তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সেই প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে সেটা এখন শুনুন মনোযোগ দিয়ে। প্রথমত, সর্বনিম্ন বেতন। বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারী মূল বেতন পান মাত্র 8,250 টাকা। প্রস্তাবিত নবম পে স্কেলে সেই বেতন করা হয়েছে 20,000 টাকা, মানে প্রায় 140% বৃদ্ধি। একজন দরিদ্রতম পর্যায়ের সরকারি কর্মচারীর বেতন 2.5 গুণেরও বেশি বাড়ছে। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পরিবর্তন। দ্বিতীয়ত, সর্বোচ্চ বেতন। বর্তমানে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা। প্রস্তাবে সেটি হচ্ছে 1,60,000 টাকা। তৃতীয়ত, বেতনের অনুপাত। আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:9.4। নতুন স্কেলে সেটি কমিয়ে 1:8 করা হয়েছে, অর্থাৎ নিম্ন পর্যায়ের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। এখন চলুন গ্রেড অনুযায়ী কয়েকটি উদাহরণ দেখি। দশম গ্রেডে বর্তমানে মূল বেতন 16,000 টাকা, নতুনে হবে 24,000 টাকা। নবম গ্রেডে বর্তমান 22,000 থেকে বেড়ে হবে 33,000 টাকা। অষ্টম গ্রেডে বর্তমান 23,000 থেকে বেড়ে হবে 34,500 টাকা। সপ্তম গ্রেডে বর্তমান 29,000 থেকে বেড়ে হবে 43,500 টাকা। তবে এটা শুধু মূল বেতনের হিসাব। ভাতাসহ মোট প্যাকেজ আরও বেশি হবে। কমিশন কয়েকটি একদম নতুন সুবিধা যোগ করার প্রস্তাব দিয়েছে, যা আগে কখনো ছিল না। এর মধ্যে রয়েছে ডিজিটাল অ্যালাউন্স, যা প্রযুক্তি ব্যবহারকারী কর্মকর্তাদের জন্য 500 থেকে 2,000 টাকা। দুর্গম এলাকায় কর্মরতদের জন্য মূল বেতনের 10 থেকে 15% রিমোট এরিয়া ভাতা। সন্তানের শিক্ষার জন্য বিশেষ ভাতা, প্রতি সন্তান 2,000 থেকে 5,000 টাকা। এমনকি প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর সুপারিশও করা হয়েছে। এবার আসি রাজনৈতিক দলগুলোর অবস্থানে। নবম পে স্কেল এখন শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটি রাজনৈতিক বিষয়ও হয়ে উঠেছে। বিভিন্ন দল এ বিষয়ে আলাদা আলাদা প্রস্তাব নিয়ে মাঠে আছে। প্রথমে আসি জামায়াতে ইসলামীর প্রস্তাবনায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পে স্কেল নিয়ে একটি সুনির্দিষ্ট ও বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন করেছে। তাদের প্রস্তাবে বলা হয়েছে, নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা উচিত এবং নিম্ন গ্রেডে শতভাগ বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে। জামায়াত বলছে, 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাই তাদের জন্য বেতন শতভাগ বৃদ্ধি না করলে নতুন পে স্কেলের মূল উদ্দেশ্য সফল হবে না। তারা পেনশন ব্যবস্থাকে আরও টেকসই করার দাবিও জানিয়েছে। এরপর বিএনপির অবস্থান।
বিএনপি এই মুহূর্তে নবম পে স্কেলকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছে। তারা মনে করে দীর্ঘ বিলম্বের জন্য বিগত সরকার দায়ী এবং নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। বিএনপির নেতারা সরকারি কর্মচারীদের সভায় গিয়ে বলছেন, ক্ষমতায় গেলে দ্রুততম সময়ে পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করা হবে এবং কারও বেতন থেকে কোনো অংশ কাটার প্রশ্নই আসবে না। সরকারের অবস্থান। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, বেতন কমিশনের সুপারিশ সচিব কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং বেসরকারি খাতের বেতন কাঠামোর সাথে তুলনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 2026 থেকে 2027 অর্থবছরের বাজেটে পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তত 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত। বিভিন্ন কর্মচারী সংগঠনের দাবি, কর্মচারী সংগঠনগুলো অবিলম্বে গেজেট প্রকাশ এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা দাবি করেছে। এছাড়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, পেনশনের হার 1 থেকে 500 টাকা নির্ধারণ এবং 100% পেনশন সুবিধা নিশ্চিত করার দাবি রয়েছে। এখন আসি সবচেয়ে সংবেদনশীল প্রশ্নে, এমপিওভুক্ত শিক্ষকরা কি পাবেন? বাংলাদেশে 26,000-এরও বেশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা 4,78,898 জন। এটি একটি বিশাল জনগোষ্ঠী। সুখবর হলো, অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকরাও নবম পে স্কেলের সুবিধা পাবেন। কারণ এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি বেতন কাঠামোর সাথেই যুক্ত। তাদের বেতন কতটা বাড়তে পারে সেটা যদি কংক্রিট উদাহরণে বলি, বর্তমানে 4র্থ গ্রেডে কর্মরত একজন এমপিওভুক্ত কলেজ অধ্যক্ষের মূল বেতন 50,000 টাকা। নতুন পে স্কেলে সেটি হতে পারে 75,000 টাকা, মানে 50% বৃদ্ধি। 6ষ্ঠ গ্রেডের একজন সহকারী অধ্যাপকের বর্তমান বেতন 35,500 টাকা, নতুনে হতে পারে 53,250 টাকা। 7ম গ্রেডের একজন সিনিয়র শিক্ষকের বেতন 29,000 থেকে বেড়ে হতে পারে 43,500 টাকা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, এমপিওভুক্ত শিক্ষকরা সরকার থেকে শুধু মূল বেতন পান। বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে তাদের পরিস্থিতি সরকারি কর্মচারীদের থেকে আলাদা। তাই বেতনের পাশাপাশি ভাতার বিষয়টিও এমপিও শিক্ষকদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষক সংগঠনগুলো দাবি করছে, শুধু মূল বেতন বাড়লেই হবে না, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, বাড়ি ভাড়া ভাতার সরকারি হার নিশ্চিত করা এবং অবসরের পর পেনশন সুবিধা চালু করতে হবে। এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, গেজেট প্রকাশের পর ঠিক কি হবে? ধাপ 1, গেজেট প্রকাশ। প্রথমে সরকারি গেজেটে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হবে। এটিই হবে আইনি ভিত্তি। ধাপ 2, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র। গেজেটের পরে অর্থ মন্ত্রণালয় থেকে বিস্তারিত পরিপত্র জারি হবে। এতে বেতন নির্ধারণের নিয়ম, ফিক্সেশনের পদ্ধতি এবং বাস্তবায়নের সময়সূচি উল্লেখ থাকবে। ধাপ 3, বেতন নির্ধারণ বা ফিক্সেশন। প্রতিটি দপ্তর বা প্রতিষ্ঠান তাদের কর্মীদের নতুন বেতন নির্ধারণ করবে। ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে নতুন স্কেলে পুরনো বেতন থেকে নতুন বেতনে আনা হবে। এই প্রক্রিয়ায় সাধারণত 1 থেকে 3 মাস সময় লাগে। ধাপ 4, নতুন বেতন প্রাপ্তি। ফিক্সেশন সম্পন্ন হলে নতুন বেতন কার্যকর হবে। যদি 1 জুলাই থেকে কার্যকর হয় এবং ফিক্সেশন আগস্ট বা সেপ্টেম্বরে শেষ হয়, তাহলে জুলাই থেকে যে মাসে ফিক্সেশন হবে তার আগ পর্যন্তের পার্থক্যের টাকাও একসাথে পাবেন। ধাপ 5, বকেয়া প্রশ্ন। অনেকে জানতে চাইছেন, 2025 বা আগের কোনো তারিখ থেকে কার্যকর ধরা হলে বকেয়া পাওয়া যাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ সম্ভাবনায় পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকর করা হবে। তাই আগের তারিখ থেকে বকেয়ার আশা সীমিত। তবে যদি কোনো পূর্ববর্তী তারিখ ধরা হয়, তাহলে নতুন এবং পুরনো বেতনের মধ্যবর্তী পার্থক্যের অর্থ একসাথে পাওয়া যাবে। এখানে একটু সতর্ক করা দরকার, পে স্কেল একবারে সম্পূর্ণ নাও আসতে পারে। সরকার বলছে, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে হয়তো 50 থেকে 60% বৃদ্ধি দেওয়া হবে এবং বাকিটা পরে বাস্তবায়িত হবে। এই বিষয়ে গেজেট দেখার আগে কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। এবার একটু বড় প্রেক্ষাপটে আলোচনা করি। দেশে বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। এমপিওভুক্ত